প্রিয় ছাত্রছাত্রীরা, লকডাউনের মধ্যে আজ আমাদের অনলাইন যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা জাহান লিওন। তোমরা সবাই তো জানোই যে এর মধ্যে আসলে এইভাবে ফ্রিকোয়েন্টলি ক্লাসও হয়নি। আর আজকে যে অধ্যায়টা আমি শুরু করব সেটা হচ্ছে তরঙ্গ। এর আগে তোমরা পর্যাবৃত্ত গতি সম্পর্কে নিশ্চয়ই দেখেছো। আজকে আমি তরঙ্গ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আসি, তরঙ্গ বলতে কি বোঝো? তরঙ্গ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো একটি মাধ্যম ছাড়া তরঙ্গের অস্তিত্ব কল্পনা করা যায় না। কোনো একটি মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত আন্দোলনের দ্বারা শক্তির যে স্থানান্তর ঘটে তাকেই আসলে আমরা তরঙ্গ বলে থাকি। তো তরঙ্গ, আমি সাধারণ একটা তরঙ্গ তোমাদেরকে দেখাচ্ছি। একটা তরঙ্গ সিম্পলি কেমন হতে পারে। সাপোজ এটা একটা তরঙ্গ। আচ্ছা, তরঙ্গের সরণ এইদিকে, আর যদি আমি সময়টিকে এদিকে স্থাপন করি তাহলে আমি তরঙ্গের সাধারণ যে একটি রূপ দেখতে পাই, সেখানে এইটাকে বলছি আমি ল্যামডা, এটাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য। এই হচ্ছে একটি তরঙ্গের সাধারণ একটি গ্রাফ আমরা দেখাচ্ছি। যেদিকে হচ্ছে সাম্যাবস্থান থেকে, এইটাকে বলবো আমি সাম্যাবস্থান। এই জিরো বিন্দুটা হচ্ছে সাম্যাবস্থান থেকে এখন এই কণাটি, একটি কণার সরণ হবে, সেটি এই দিকে ধনাত্মক অক্ষ বরাবর, এইটাকে আমি বলবো পিক পয়েন্ট, আর এটাকে আমি বলবো তরঙ্গ পাদ, তরঙ্গ শীর্ষ। এটাকে বলবো তরঙ্গ শীর্ষ, আর এইটাকে বলছি তরঙ্গ পাদ। এই হচ্ছে সাধারণ একটি তরঙ্গ। আর এখানে আমি যেটা দেখিয়েছি এটাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য। একটি পূর্ণ তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা যে পরিমাণ দৈর্ঘ্যের মধ্যে অবস্থান করে তাকে বলছি আমরা তরঙ্গ দৈর্ঘ্য। এখন লক্ষ্য করো যে এই তরঙ্গটা উৎপত্তি হয় কিভাবে। আমরা তরঙ্গের উৎপত্তিটা দেখতে পাই যে কোনো একটা মাধ্যমে কণাগুলোর কম্পনের ফলে তৈরি হয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো একটা মাধ্যমে যখন আমরা কোনো কিছুকে শব্দায়িত করি বা কম্পিত হতে থাকে, যে কোনো একটা ধাতব বস্তু হতে পারে, বা এই যে আমি কথা বলছি, এটাও কি, এই যে সামনে যে বায়ুমাধ্যমটা আছে, বায়ুমাধ্যমে তরঙ্গটা অগ্রসর হচ্ছে। তো এই যে আমার সামনে যে বায়ুস্তর আছে, এই বায়ুস্তরে আমার মুখ নিঃসৃত যে শব্দটা, সেটা সামনে এগিয়ে বায়ুস্তরকে ধাক্কা দিয়ে সামনে আগাচ্ছে। এইটাই হচ্ছে এক ধরনের তরঙ্গ। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শব্দ এক ধরনের তরঙ্গ। এখন আমরা দেখব তরঙ্গ কত প্রকার হতে পারে। তরঙ্গ দুই প্রকার আমরা দেখছি, যে একটি হতে পারে 1 নাম্বার আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। আর 2 নাম্বার হচ্ছে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তরঙ্গটা কি? এখন লক্ষ্য করো, এই যে আমি একটা গ্রাফ এঁকেছি, এই গ্রাফের ভিতরে কণাগুলা গতি সঞ্চারিত হচ্ছে, কণাগুলা কিন্তু এইভাবে যাচ্ছে, এই হচ্ছে কণাগুলা। তাহলে কণাগুলা হচ্ছে এইভাবে কম্পিত হচ্ছে, কিন্তু আবার এদিকে যদি কণা ধরি, এগুলো এদিকে কম্পিত হচ্ছে। এখন যদি মনে করো যে কণাগুলো উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নামছে, এইভাবে কম্পিত হচ্ছে, কিন্তু আমাদের যে তরঙ্গটা সেটা অগ্রগামী হচ্ছে কোন দিকে?
এই দিকে, তরঙ্গটা যাচ্ছে এই দিকে, তরঙ্গের বেগ এদিকে যাচ্ছে। তাহলে আমাদের তরঙ্গের যে অভিমুখ, তরঙ্গ সঞ্চালনের, তরঙ্গ বেগের যে অভিমুখ, সেই অভিমুখের সাথে কণাগুলা আড়াআড়ি বা অনুপ্রস্থভাবে, এটাকেই বলছে আর তরঙ্গ। অনুপ্রস্থভাবে যে কম্পিত হচ্ছে এটাকে আমরা বলছি আর তরঙ্গ। তাহলে আমি এখানে যে ছবিটা এঁকেছি এটা আসলে আর তরঙ্গের একটি উদাহরণ। আর তরঙ্গ, আর তরঙ্গের একটি গ্রাফ দেখাচ্ছে। আচ্ছা, আর তরঙ্গ, আমরা আর তরঙ্গের ক্ষেত্রে কি কি পাবো? তরঙ্গ শীর্ষ থাকবে আর তরঙ্গ পাদ থাকবে। এইটাকে বলছি আমি তরঙ্গ পাদ, এটাকে বলছে তরঙ্গ শীর্ষ। এখন দেখো, একটি তরঙ্গের সাধারণ যে বিষয়গুলো আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে যে একটি তরঙ্গের, আমরা বলছি যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন এটা হচ্ছে আর তরঙ্গ। তাহলে আর তরঙ্গের আমরা কিছু উদাহরণ এর মধ্যে বলতে পারি। কি হতে পারে বলো তো? যদি আমরা পুকুরে একটি ঢিল ছুঁড়ি তাহলে কি হবে? সেখানে চারপাশে পানিটা ঢেউ খেলবে। এখন ধরো এই যে আমি এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করি, যে এখানে একটা পানিতে ঢিল ছোড়া হলো, তাহলে তার চারপাশে এইভাবে তরঙ্গগুলো সঞ্চারিত হবে। তোমরা পুকুরে ঢিল ছুড়লে এরকমই দেখতে পাবে যে ঢেউগুলো এভাবে একটার পর একটা, একবার উপরে উঠছে একবার নিচে উঠছে। ঠিক আমি যে ছবিটা এঁকেছি এইভাবেই তরঙ্গটা সঞ্চালিত হয় পানির ভিতর দিয়ে। এখন এই যে পানি মাধ্যমে তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে, তাহলে আমি এখানে কিন্তু বলতে পারি এটা হচ্ছে একটি আর তরঙ্গ, কারণ পানির কণাগুলো একবার উপরে উঠছে একবার নিচে নামছে, কিন্তু তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে সোজাসুজি সামনের দিকে। আর এটা তরঙ্গের যে কণাগুলো সেগুলো উপরে এবং নিচে এভাবে সঞ্চালিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে পুকুরে ঢিল ছোড়ার পরে পানিতে যে ঢেউটা উঠলো এটাকে বলছি হচ্ছে আর তরঙ্গ। আচ্ছা, আর তরঙ্গের আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। সাপোজ এখানে দুটি খুঁটির সাহায্যে এখানে একটা তার বেঁধে রাখা হয়েছে। সেই তারে যদি মাঝখান থেকে ধরে বা একটা সাইড ধরে একটা টান দিয়ে যদি ছেড়ে দাও, তখন দেখতে পাবে যে সেখানে এইরকম ভাবে কিন্তু তরঙ্গ সঞ্চালিত হবে বা তারটি এইভাবে কম্পিত হবে। তার মানে এটাকেও আমি বলছি একটি আর তরঙ্গ। আর তরঙ্গের বা অনুপ্রস্থ তরঙ্গের, আর তোমরা এই যে নামটা মনে রাখবে এভাবে যে আর মানে আড়াআড়ি, তার মানে তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে আড়াআড়ি ভাবে কম্পিত হবে। আর লম্বিক তরঙ্গ হচ্ছে যেটা এই তরঙ্গ মুখের বা তরঙ্গ বেগের, তরঙ্গের গতির দিকের সাথেই সমান্তরালে যেটি অগ্রসর হয় সেটা কি হতে পারে? সাউন্ড ওয়েভ। আমি তার একটা আগে দেখিয়ে নিই। ধরো আমি কথা বলছি, সামনের বায়ুস্তরে এইভাবে বায়ুস্তরটাতে ধাক্কা লাগছে। আচ্ছা, এই সামনের বায়ুস্তরে ধাক্কা লাগলে এই সামনেই যে বায়ুস্তরটা আছে সেটা গিয়ে ধাক্কা দেওয়ার ফলে এই বায়ুস্তরটা, তার সামনের বায়ুস্তরটা সংকুচিত হয়ে যাবে, আর এরপরে আবার বায়ুস্তরটা এরকম থাকবে। আবার দেখা যাবে আরেকটু সামনে গিয়ে এই বায়ুস্তরটা তার সামনের বায়ুস্তরকে ধাক্কা দিবে। ঠিক আছে, তো এইভাবে যখন চলতে থাকবে তখন আমরা দেখব যে এখান থেকে বায়ুর কণাগুলো ধাক্কা খেয়ে সামনের বায়ুস্তরকে সংকুচিত করলো, আবার সেই বায়ুস্তরটা ধাক্কা দেওয়ার ফলে এটা স্প্রেড হয়ে গেল বা এটা আরেকটু হালকা হয়ে যাচ্ছে। এরপরে কি এই বায়ুস্তরটা আবার সংকুচিত, তাহলে এটা প্রসারিত হচ্ছে, এটা সংকুচিত হচ্ছে। এইটা হচ্ছে প্রসারণ আর এটাকে বলছি সংকোচন।
এখন লক্ষ্য করো এখানে, তাহলে দেখো আমরা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ যেখানে দেখিয়েছি সেখানে আমাদের কি ছিল, সেখানে আমাদের ছিল তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ। এটা শীর্ষ আর এটা হচ্ছে পাদ, এটা ছিল। কিন্তু যখন আমরা লম্বিক তরঙ্গ দেখাচ্ছি, যখন দেখাচ্ছি এখানে কিন্তু সংকোচন এবং প্রসারণ থাকছে। সংকোচন এবং প্রসারণ এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে সংকোচন এবং প্রসারণ। তাহলে এখানে কি হচ্ছে, লম্বিক তরঙ্গে বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য বলা হচ্ছে যে তরঙ্গ এদিকে সঞ্চালিত হচ্ছে, এদিকে তরঙ্গ বেগের অভিমুখ, এবং এই যে সংকোচন এবং প্রসারণ হচ্ছে এটা কি মাধ্যমের কণাগুলোর সংকোচন এবং প্রসারণ, সেটাও কি হবে এই একই দিকে কণার আন্দোলন। কণাগুলোর আন্দোলনও একই দিকে ঘটছে, এই জন্য আমি বলছি অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বরাবর এর কম্পনটা সম্পন্ন হবে, এইটা হচ্ছে আমি বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, এখন আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ যদি দিতে চাই, খুব সহজ, যেটা বললাম যে শব্দ এইভাবে সামনে এগিয়ে চলে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। আরেকটা জিনিস হতে পারে, তোমাদের এর আগেও স্প্রিংয়ের কথা তোমরা জানো, এই যে স্প্রিংটা আমি যখন স্প্রিংটা টেনে ছেড়ে দিই তখন কি হবে, কোথাও প্রসারণ কোথাও সংকোচন, কোথাও প্রসারণ কোথাও সংকোচন। তো আমি বলতে পারি যে স্প্রিংয়ের গতি এইটাও হচ্ছে স্প্রিংয়ের গতি, এটিও একটি লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমি অন্য প্রসঙ্গে চলে যাই যে তরঙ্গ আরো দুই রকম হতে পারে, সেটা হচ্ছে তার গতি প্রকৃতির দিক থেকে, যে সেটি স্থির হবে নাকি সেটা সামনে অগ্রসর হবে। অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গ, আমরা দুই ধরনের তরঙ্গ সম্পর্কে আরো শিখব। অগ্রগামী তরঙ্গ ও অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ কথার সঙ্গে তোমরা বুঝতে পারছো যে অগ্রগামী তরঙ্গ হচ্ছে যে যেটি সামনে এগিয়ে যাবে সেটি অগ্রগামী তরঙ্গ। কিন্তু এভাবে আমরা সংজ্ঞাটা তো বলবো না, আমরা এভাবে বলি যে যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে কণাগুলোর পর্যায়বৃত্ত আন্দোলনের ফলে তরঙ্গটি সম্মুখে অগ্রসর হয়, সেটাকে আমরা বলছি অগ্রগামী তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গে আমরা বুঝতে পারছি যে তরঙ্গটি গতিশীল হবে, একটি নির্দিষ্ট বিস্তার এবং কম্পাঙ্ক থাকবে। আর স্থির তরঙ্গটা হচ্ছে যে, তাহলে অগ্রগামী তরঙ্গ আমরা সাধারণভাবে এই যে একটা তরঙ্গ আমি এঁকেছি, এইটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ, আচ্ছা। আর স্থির তরঙ্গ হচ্ছে যে সামনে অগ্রসর হবে স্থির তরঙ্গ হচ্ছে যে প্রায় সমান বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ পরস্পর বিপরীতমুখী হয়ে একটি আরেকটির উপরে আপতিত হয়ে যে তরঙ্গের সৃষ্টি করে, এটাকে বলছে স্থির তরঙ্গ। তাহলে এটা হচ্ছে স্থির তরঙ্গ। আচ্ছা, স্থির তরঙ্গের একটা বৈশিষ্ট্য বা স্থির তরঙ্গের একটা উদাহরণ যদি আমি বলতে চাই, এটা কি বলতে পারি যে স্থির তরঙ্গে ধরো এরকম ভাবে দুটা খুঁটির সঙ্গে যদি একটি তার অথবা একটা
দড়িকে যদি এরকম টানিয়ে রাখা হয় এবং তোমরা যদি এটাকে একটু ধরে টেনে ছেড়ে দাও, তখন দেখবে যে এইভাবে যাচ্ছে, আবার বিপরীত দিক থেকে সেটা ফিরে আসছে, এবং সেটাকে কিন্তু তোমার আলটিমেটলি যখন তুমি তাকিয়ে থাকবে তখন দেখবে যে প্রায় স্থির মনে হবে, যে ওটা যে এক্স্যাক্টলি কোনো তরঙ্গ যাচ্ছে বোঝা যায় না, শুধু মনে হয় ভাইব্রেট করছে। তো এটাকেই আমরা বলছি স্থির তরঙ্গ। আর অগ্রগামী তরঙ্গ আমি এইভাবে বলতে পারি। এখন তরঙ্গের কিছু সাধারণ রাশিমালা আমাদের জানা প্রয়োজন। যেমন যদি বলি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্য এর আগেও আমি দেখিয়েছি যে তরঙ্গ দৈর্ঘ্যকে আমি এখান থেকে এখানে চিহ্নিত করছি এবং ল্যামডা দিয়ে প্রকাশ করছি। এর অর্থ কি? এই তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে আচ্ছা, একটি পূর্ণ তরঙ্গ যে দৈর্ঘ্যের মধ্যে সঞ্চালিত হচ্ছে এটাকে বলছি আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যে দেখো, একটি তরঙ্গ দৈর্ঘ্যে এই বিন্দু থেকে এই বিন্দু দুটি সমদশা সম্পূর্ণ বিন্দুর মধ্যবর্তী দূরত্বই তরঙ্গ দৈর্ঘ্য। দুটি সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এখানে দেখো, এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এদের মধ্যবর্তী দূরত্বটা কি? এদের মধ্যবর্তী দশা, এই কণা দুটার দশা একই। দশা বলতে বোঝাচ্ছি আমি দশা। এখন আসো দশা কাকে বলে? দশা বলতে কোনো একটি বিন্দুর, কোনো একটি কণার যে কোনো অবস্থানের জন্য তার সার্বিক অবস্থাটা কি? সার্বিক অবস্থা বলতে তার বেগ, তার দিক, তার অবস্থান, এগুলো নির্দেশ করবে হচ্ছে দশা দিয়ে। তাহলে দশাটাকে আমি বলতে পারি যে এইখানে যে বিন্দুটা সেটা সাম্যাবস্থানে আছে, আর এইখানে যে বিন্দু সেটাও কিন্তু সাম্যাবস্থানে আছে, কারণ আমি বলেছি এটা হচ্ছে সাম্যাবস্থান। আচ্ছা, তাহলে সাম্যাবস্থানে আছে এই দুটো বিন্দু, তাহলে কি সম দশায় আছে এই দুটো বিন্দু, সেজন্য আমরা এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করছি। এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা পূর্ণ সাইকেল সম্পূর্ণ করতে, অর্থাৎ ধরো একটি কণা যদি এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে একটি কণা যাত্রা শুরু করে, এখানে আসে, বিভিন্ন বিন্দুতে আসে, তাহলে আমি দেখব যে এইখানে কিন্তু এই পর্যন্ত আসার পরে আবার এইটুকু, অর্থাৎ এইটুকু এসে এইটুকু, তার মানে কি এই দুইটা কিন্তু মিলায়ে এরকম একটা সার্কেল তৈরি করে। সুতরাং একটি কণা সম্পূর্ণ একবার ঘুরে আসছে, যেই দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমি যদি বলি এই তরঙ্গ দৈর্ঘ্যে, অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমি বলছি পথ পার্থক্য, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে পথ পার্থক্য। আর আরেকটা জিনিস হচ্ছে দশা পার্থক্য, সেটাতে আমি পরে আসছি। তাহলে দশাটা তো আমি বললামই যে, আর এইখানে যদি আমি এখানে আরেকটা বিন্দু ধরি তাহলে এর দশা এবং এর দশা এক হবে না, কারণ এর গতির অভিমুখ এই দিকে এবং এর গতির অভিমুখ এই দিকে, বোঝা যাচ্ছে যে একই দশায় নয়। এবং এটা আছে সাম্যাবস্থানে আর এটা আছে এইখানে, স্মল ওয়াই দিয়ে যদি প্রকাশ করি তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে তার সাম্যাবস্থান থেকে দূরত্ব, কণাটির দূরত্ব। তাহলে আমি বলছি যে এটা এবং এটার দশা এক নয়। তাহলে দশা বলতে আমরা বুঝি কোনো একটি কণার সার্বিক অবস্থা, তার অবস্থান, বেগ এবং বেগের দিক নির্দেশনা, এই সব কিছুই পাওয়া যাবে এই দশা থেকে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে কম্পাঙ্ক কাকে বলে, এই কথাগুলো বারবার আসবে, এই জন্য আমাদেরকে জেনে রাখতে হবে। কম্পাঙ্ক আচ্ছা, কম্পাঙ্ক যদি বলি, কম্পাঙ্ক বলতে বোঝাচ্ছে যে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হতে পারে, বা এক সেকেন্ডে যতগুলো আমরা পূর্ণ
তরঙ্গ পেয়ে থাকি, তরঙ্গ সংখ্যা পাই, সেটাকেই বলছি কম্পাঙ্ক। তাহলে এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন বা যতগুলি পূর্ণ কম্পন অথবা পূর্ণ তরঙ্গ পাওয়া যায়, তাই কম্পাঙ্ক। আচ্ছা, কম্পাঙ্ককে আমি এন বা এফ দিয়ে প্রকাশ করি, আমরা এন বা এফ দিয়ে প্রকাশ করব। আচ্ছা, এখন যদি আমি বলি যে টি সময়ে কণাটির পূর্ণ কম্পন হচ্ছে এন সংখ্যক কম্পন দেয়, তাহলে আমি বলবো একক সময়ে বা এক সেকেন্ড সময়ে কণাটি এন বাই টি সংখ্যক কম্পন দেয়। সরি, এটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি কারণ আমরা স্মল এন দিয়ে প্রকাশ করেছি এনকে, তাহলে এন বাই টি সংখ্যক কম্পন দেয়। সুতরাং আমি বলতে পারি এন সমান হচ্ছে ক্যাপিটাল এন বাই টি। এটা হচ্ছে কম্পাঙ্ক বের হলো। এগুলো আমাদের কাজে লাগবে, আমরা এখন জেনে রাখি আপাতত। আচ্ছা, এরপরে কম্পাঙ্ক জানলাম, আমাদের আর কি লাগতে পারে? পর্যায়কাল বা দোলনকাল। দেখি, দোলনকাল বা পর্যায়কাল, একে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এর সঙ্গে কিছুটা সঙ্গতিপূর্ণ কিন্তু কিছুটা বিপরীত বলা যায়, যে আমরা এখানে বলবো যে সময়ে একটি কণা পূর্ণ একটি কম্পন সম্পন্ন করে, তার মানে কম্পাঙ্কের কিন্তু বিপরীত, এর ঠিক বিপরীত রাশিটাই হচ্ছে পর্যায়কাল। কম্পাঙ্কের বিপরীত রাশিটাই পর্যায়কাল। যে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়টা প্রয়োজন হয় তাকে আমরা বলছি পর্যায়কাল বা দোলনকাল। এখন আমি যদি বলি যে এটি টি এন সংখ্যক পূর্ণ দোলন দিতে সময় নেয়, সময় লাগে টি সেকেন্ড, অতএব একটি দোলন দিতে সময় লাগবে কত? টি বাই এন সেকেন্ড, তাই না? আচ্ছা, এস দিয়ে আমি সেকেন্ড প্রকাশ করছি, তোমরা আবার অন্য কিছু মিন করো না। আচ্ছা, আমি বাংলায় লিখি সেকেন্ড। ঠিক আছে, দেখো তাহলে আমি এখানে পর্যায়কাল টি সমান লিখতে পারি টি বাই এন, অর্থাৎ আমি বলতে পারি টি ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 বাই এন, অর্থাৎ একটি আরেকটির রিভার্সে যাবে। আমি যদি কম্পাঙ্ক পাই, কোনো অঙ্কের ক্ষেত্রে আমার যদি কম্পাঙ্ক দেওয়া থাকে, আমি পর্যায়কাল বের করে নিতে পারবো এই রিলেশনের মাধ্যমে, এই সূত্রটা দিয়ে আমি বের করে নিতে পারবো। ঠিক আছে, এখন তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাত কাকে বলে এটা আমি চিত্র এঁকেই তোমাদের বুঝিয়ে দিয়েছি, যে ধনাত্মক দিকে ম্যাক্সিমাম বিস্তার, এটাকে আমি বলছি। আচ্ছা, বিস্তার কাকে বলে? আসো, বিস্তার কাকে বলে আগে দেখে নিই। বিস্তার কাকে বলছে? বিস্তার বলছি হচ্ছে একটি কণা যে কোনো মুহূর্তে সাম্যাবস্থান থেকে যে দূরত্ব অতিক্রম করছে বা সাম্যাবস্থান থেকে তার যে সরণ ঘটছে, সেই সরণকে বলছি বিস্তার। তাহলে একটি কণার সাম্যাবস্থান থেকে
সরণকে বিস্তার বলে। এখন ম্যাক্সিমাম বিস্তার আমি দেখতে পাচ্ছি এইটাকে হচ্ছে সবচেয়ে বেশি বিস্তার বলছি বা ম্যাক্সিমাম বিস্তার বলছি। কি এটা ধনাত্মক দিকে হচ্ছে যে বিস্তারটা সংঘটিত হচ্ছে সেটাকে আমি বলবো তরঙ্গ শীর্ষ, আর ঋণাত্মক দিকে যেটি সেটাকে বলবো তরঙ্গ পাদ। আমার মনে হয় এরপরে যে সংজ্ঞাগুলো আছে সেগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবে। এখন আমি অগ্রগামী তরঙ্গ সম্পর্কে কিছু তোমাদেরকে বলি। অগ্রগামী তরঙ্গ, সাধারণ সমীকরণ। আচ্ছা, অগ্রগামী তরঙ্গের সাধারণ যে সমীকরণ, আমি এই চিত্রটা মোটামুটি এঁকেছি, ওটা আর চেঞ্জ না করলেও চলবে। আমি যদি এখন সাধারণ সমীকরণ বলি, এটি একটি সাইনোসয়েডাল ওয়েভ তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আমি বলতে পারি এর সরণ y ইকুয়াল টু a sin ওমেগা টি। আচ্ছা, এখানে এ হচ্ছে এর ম্যাক্সিমাম যে বিস্তার। আমি যদি এই পয়েন্টটা ধরি, এই যে ম্যাক্সিমাম বিস্তার বা শীর্ষ অথবা তরঙ্গ পাত যেখানে গঠিত হয়েছে সেটাকে বলবো হচ্ছে বিস্তার। তাহলে এ হচ্ছে তরঙ্গের কণাটির বিস্তার বা তরঙ্গের ম্যাক্সিমাম বিস্তার, আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান আমরা লিখতে পারি হচ্ছে 2nt। কারণ কি দেখো, আমরা জানি সম্পূর্ণ যদি একবার ঘুরে আসে একটি কণা, তাহলে এই যে কেন্দ্রে কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে টুয়াইস পাই কোণ উৎপন্ন করে। তাহলে একটি কণা এখান থেকে যখন সম্পূর্ণ ঘুরে এখানে আসবে, তাহলে তার কৌণিক যে বেগ সেটা বের করতে গেলে কৌণিক সরণ হচ্ছে কৌণিক সরণ হবে 2 পাই। আর যদি আমি ধরি যে টি সময়ে কণাটি সম্পূর্ণ একবার ঘুরে এই অবস্থানে আসছে, তাহলে সময় নিচ্ছে টি সেকেন্ড। সুতরাং কৌণিক বেগ একেই আমরা কৌণিক কম্পাঙ্ক বলছি। কৌণিক বেগ বা কম্পাঙ্ক সমান হবে কি টুয়াইস পাই, না কৌণিক বেগটা হবে হচ্ছে 2 পাই টি। আচ্ছা, এটাকে আমরা বলছি কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, এখন টু পাই টি না 2 পাই এন হবে, 2 পাই এন। ওকে, 2 পাই এন হচ্ছে ওমেগা সমান, এখানে আমরা কৌণিক কম্পাঙ্ক বলছি। আচ্ছা, এখন এখানে মোটামুটি বোঝা গেল টি সময় এখানে কৌণিক বেগ আর এখানে হচ্ছে বিস্তার, এই কয়টি আমরা এখানে পাচ্ছি। এখন ধরো যে কোনো একটা মুহূর্তে কণাটি হচ্ছে এই অবস্থানে আছে, তাহলে এই কণার সরণ সাম্যাবস্থান থেকে যদি এর দূরত্বটাকে আমি এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে যদি এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে। এখন দেখো এই বিন্দু থেকে এই বিন্দু, অর্থাৎ ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য পাচ্ছি। দশা পার্থক্য আমরা 2 পাই এটা পাবো। এদিকে লিখি, ল্যামডা পথ পার্থক্যে জন্য দশা পার্থক্য 2 পাই। অতএব একক পথ পার্থক্যের জন্য আমরা পাচ্ছি 2 পাই বাই ল্যামডা, এবং এক্স
পথ পার্থক্যের জন্য আমরা পাবো হচ্ছে 2 পাই এক্স বাই ল্যামডা, এটা আমরা পেতে পারি। এখন লক্ষ্য করো, যদি আমি এই এক্স বিন্দুতে যে কণাটি, এখানে এক্স সরণে যে কণাটি আছে, এই কণাটির সরণ বিবেচনা করি, তাহলে y ইকুয়াল টু আমি পাবো a সাইন ওমেগা টি প্লাস 2 পাই এক্স বাই ল্যামডা, এটা পেলাম। ওকে, তাহলে এখান থেকে আমি a সাইন 2 পাই n টি প্লাস 2 পাই এক্স বাই ল্যামডা এটা লিখতে পারি। এখান থেকে আসছে a সাইন 2 পাই, আচ্ছা n মানে আমি লিখতে পারি হচ্ছে v বাই ল্যামডা, কারণ আমরা জানি v ইকুয়াল টু n ল্যামডা, এই সূত্র থেকে আসবে এটা এবং x, তাহলে a সাইন লিখতে পারি 2 পাই বাই ল্যামডা, মানে x বাই ল্যামডা ছিল 2 পাই বাই ল্যামডা, আচ্ছা t vt প্লাস x, এইটা হচ্ছে একটি অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। ফাইনালি আমরা এটাকে বলছি অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। তো এই সমীকরণের মাধ্যমে তোমাদের এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, এর মাধ্যমে বেশ কিছু অঙ্ক এসে থাকে, সেগুলা তোমরা সেভাবেই সম্পন্ন করবে। আর পরবর্তীতে যদি ক্লাস পাই তখন আমি তোমাদের এর উপরে উদ্দীপক বিভিন্ন যা যা থাকে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব আশা করছি। তাহলে তোমরা ভালোভাবে এর উপরে একটু প্রিপারেশন রাখো, আমার মনে হয় যে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। সবাইকে শুভেচ্ছা থাকলো, ভালো থেকো লকডাউনে সবাই।